এইমাত্র রামিসার প্রধান আসামির আদালত থেকে ফাঁসির ঘোষণা দিল। এই ডলার আমার মেয়ে রামিসার সাথে সে জড়িত না। সে যখন জেলখানার ভিতরে ছিল বা আরও 10 জন মানুষের সাথে সে সলা পরামর্শ করে এটা পাওয়ার জন্য এটা তার একটা ছল চাতুরি। প্রিয় দর্শক, দীর্ঘ অপেক্ষার পর মানুষ যেইটা চেয়েছে সেইটা পেয়েছে। রামিসার প্রধান আসামি সোহেল রানা রামিসার সাথে যেই অকর্ম করেছে এইটার জন্য শেষ পর্যন্ত তাকে ফাঁসির ঘোষণা দিয়ে দিল আদালত। কোনো মতেই রক্ষা পেল না ফাঁসির হাত থেকে। তাছাড়াও রামিসার বিচার পাওয়ার জন্য রামিসার বাবা কেঁদে কেঁদে কি বলেছে সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও মৃত্যুর আগে এই সোহেল রানা কি কারণে রামিসাকে এইরকম কাজটা করেছে তার রহস্য ফাঁস করে দিয়েছে। দর্শক, সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তো চলুন আমরা বেশি বাড়তি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। যতটুকু আমি জানতে পেরেছি, এটা আমার কাছে মনে হচ্ছে সে যখন জেলখানার ভিতরে ছিল বা আরো 10 জন মানুষের সাথে সে সলা পরামর্শ করে তার আইনগত একটা সুবিধা বা আর্থিকগত একটা সুবিধা, যেহেতু সে সেখানের স্থায়ী বাসিন্দা, এটা পাওয়ার জন্য এটা তার একটা ছল চাতুরি। এছাড়া আমার কাছে আদারওয়াইজ অন্য কোনো কিছুই মনে হচ্ছে না। আর আপনাদের সামনে যেহেতু দাঁড়িয়েছি, আমি একটা কথা বলবো, আমার রামিসা চলে গেছে, এটা হয়তো বা আল্লাহ তাআলার ইচ্ছে বা আমাদের সমাজ ব্যবস্থা যাই বলেন। তারপরও আমি মাননীয় প্রধানমন্ত্রী যে দ্রুততার সাথে আমার রামেসার বিচার প্রক্রিয়া শুরু করবার জন্য উনি যে কথা দিয়েছিলেন, এবং মাননীয় যুব ক্রীড়া মন্ত্রী উনি বারবার আমার সাথে যোগাযোগ রাখছেন, এবং আমাদের স্বাস্থ্যগত, আইনগত এবং যত দিকে যা সমস্যাগুলো যে আছে উনি আমাকে একেবারে আপন ভাইয়ের মতো করে নিয়ে আমাকে উনি আগলিয়ে রেখেছেন, এবং যত সলা পরামর্শ বা আইনগত এই দিক থেকে আমাকে সাহায্য করছেন। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বিচারপতি, যিনি আমার মেয়ের কেসটাকে দেখছেন। একটানা 17 জন আসামির সাক্ষী আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে আছে কিনা আমি জানি না, আমার স্বল্প জ্ঞান থাকতে পারে, কিন্তু উনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন ওনাকেও আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি সরকার নিয়োজিত যিনি উকিল আছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাই, এবং বিচার বিভাগের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই বিচারটা তো মানে আপনি এই ধরনের প্রশ্নে মানুষ বিভ্রান্ত বোধ হয়। প্রশ্ন না করলে না আপনি এত কিছু বলার দরকার নেই। যে কোর্ট, মহামান্য আদালত বলতেছে যে এই ধরনের তৃতীয়, আমি না, এনি হাউ অন্য কেউ তো থাকতে পারতো, তো ওইখানে তো তৃতীয় কোনো ব্যক্তির আলামতি পাওয়া যায়নি। ও মামলাটাকে একটা ট্র্যাপ ভাবে, এটা অন্যভাবে প্রভাবিত করার জন্য করতেছে, এটা পুরো বাংলাদেশ জানে। আর যারা ওই যে বিভ্রান্ত করছে তারা টিআরপির জন্য 2টা লাইক এবং কমেন্ট এবং শেয়ারের জন্য করছে। আমি প্রত্যেকের বিরুদ্ধে মামলা করবো। আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখছি, যারা যারা আমার ছবি মিস ইউজ করছে আমি কিন্তু প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে রাখছি, এবং আমি এটা খুব দ্রুত করব। আমি ফাইন্যান্স ভাবে কিন্তু একটু জানেনি আপনারা, হ্যাঁ, নাহলে কিন্তু আমি খুব রিসেন্ট পদক্ষেপ গুলো নিতাম, কারণ এক জায়গায় যেতে হলেও কিন্তু একটা টাকার প্রয়োজন, একটা লয়ার ধরতে হলে একটা বিষয় কাজ করে, নাহলে আমি কিন্তু খুব আর্লি করতাম এটা। আপনি থানায় এটা বিষয় কমপ্লিট করছেন না কেন? হ্যাঁ, থানার থেকে আমি নিজেই ওনার আছে, দেখবেন আপনি অনেকগুলো ঢুকেন, ওসি সাহেবের সাথে কথা বলেছে যে এই ধরনের কিছু না, এই ধরনের কোনো কিছু না, ও মামলাকে অন্য ভাবে নিচ্ছে। আমরা তদন্ত মহামান্য আদালত বললে করবো, তার স্টেটমেন্ট দেখেন আপনারা আমার নিচ্ছেন। এখন সঙ্গে সঙ্গে আপনারা থানায় যান, ওসি মহোদয়কে জিজ্ঞেস করেন, এবং এর আগে গেছে যে আসলে আপনারা কি এই বিষয়ে কোনো তদন্ত করছেন কিনা, ডলার একটা ছবি দেওয়া হয়েছে, তো সে বলছে তৃতীয় কোনো ব্যক্তির কোনো নাই, আর মহামান্য আদালত যদি বলে করব। আর আমরা যদি এভাবে ও এক একটা নাম বলবে আর যদি তদন্ত দৌড়াই, তো এই মামলা আদৌ বাংলাদেশে হবে না। আপনারা যদি তাই চান তো তাই করেন। আচ্ছা, পুলিশ আপনার কোনো ডিএনএ টেস্ট পায়নি? মানে এটা পুলিশ আমার না, মানে তৃতীয় কোনো ব্যক্তিরই পায় না। এটা পাইছে, এই ধরনের ওয়ার্ড ইউজ করবেন না, আপনি সঙ্গে সঙ্গে বন্ধ করবেন এই ধরনেরই। আচ্ছা, আমি একটু বলি, রাইট, আমি বলি আপনাকে যে কথায় আমার বলতে আপনি কি বুঝাতেন, আপনার ডিএনএ আমি থাকলে না, আমার ওই ধরনের একটা লোক প্রেজেন্ট না থাকলে আপনি তার ডিএনএ কিভাবে টেস্ট করবেন? না, এই ধরনের বলেন না। আপনি যদি এই সাথে জড়িত এবং পুরা জাতির কাছে, যেহেতু এই ঘটনা আমার নাম আসার আগে মিরপুরের সংখ্যক মানুষ আমার নাম জানতো, এখন পুরো বাংলাদেশ জানে। আমার কিন্তু কিছু করে খেতে হবে, আমি একজন পুরুষ মানুষ এবং আমার ফ্যামিলি আছে। আমি রাষ্ট্রের কাছে এই কথার উত্তর জানতে চাই যে আমি এখন জবলেস একজন মানুষ, আমাকে এখন কে জব দিবে বলেন? আমাকে কে জব দিবে বলেন?
আমি তো জীবিত, আমার সাথে 4টা লোক, আমার ওয়াইফ, আমার 3 ছেলে মেয়ে, 5 জন আমরা। এখন আমাকে কে করে দিবে? যারা এই যেগুলো করতেছে আমার নামে রটাইছে তারা করে দিবে? আমাকে এখন জব কে দিবে বলেন? আমি যার নামে এই ধরনের একটা মিসইউজ করা হয়, হ্যাঁ, সেই মানুষ যে সাফার করবে কতদিন এটা আপনারা জানেন? তারপর আবার এই ধরনের বিভ্রান্ত প্রশ্ন করেন না ভাই, প্লিজ। আমি মনে করি আপনারা আর কিছু বলার নাই, ওকে? আর একটু কথা থাকলে আপনারা এটা পরবর্তীতে নিয়েন, একদিনে আমি বলি লেট মি ফিনিশ, আর 1 সেকেন্ডও না, ওকে? কারণ আমি আপনাদের সাথে আগে কিন্তু একটা কথা বলছি যে দেখেন আমি কিন্তু কাউকে দিই না। কেন দিই না? এই কি বলে, মিডিয়ার মাধ্যমে কিন্তু আমার ছবি আপনাদের মধ্যে কেউ না কেউ একজন নিয়ে কিন্তু পোস্ট করছে এবং আমারই করছে। আমি কিন্তু যে করছে আমি রাখছি, এবং পরবর্তীতে যারা করছে সবারটা রাখছেন, সবার নামে মামলা দিব। আমি এর জন্য কিন্তু মিডিয়াতে আসতেই চাই নাই, যে প্রশাসন আসুক আমি তার সাথে কথা বলবো। হ্যাঁ, তো ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। মহামান্য আদালত বললে তো আসবে, তাইলে আপনি না, আমি আর কিচ্ছু নো টক প্লিজ। হয়তোবা রামিসার রায় হবে, কিন্তু সেই রায় কার্যকর হতে এর মধ্যে আরো কত রামিসাকে আমাদের দেখতে হবে। ডিজিটালাইজড করতে চাই সবকিছু, কিন্তু ফান্ডামেন্টাল জায়গাগুলো যদি আমরা না ধরতে পারি, আমি যদি আমার বাচ্চার প্রোটেকশনটা আমি স্টেট থেকে না পাই, অফকোর্স ফ্যামিলি হ্যাজ গ্রেটার রেসপন্সিবিলিটি to teach our child. At the same time, state cannot avoid their responsibility to protect my child. সেই ক্ষেত্রে রাষ্ট্রকে প্রোটেকশনের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। দেখেন, আমরা অনেক বিষয়েই ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশন, ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা চালু করতে পারি। আজকে যারা পার্টিকুলারলি চাইল্ড অফেন্ডারদের জন্য যদি ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা শুধুমাত্র আমাদের ওই জাজেজ কোর্টের জন্য নয়, সর্বোচ্চ আদালত পর্যন্ত, এটা কিন্তু মাননীয় আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে দিয়ে সেটা করা যেতে পারে। আজকে দেখেন, হয়তোবা রামিসার রায় হবে, কিন্তু সেই রায় কার্যকর হতে এর মধ্যে আরো কত রামিসাকে আমাদের দেখতে হবে। সেই দায়িত্বটাকে সোশ্যাল অ্যাওয়ারনেস এর মাধ্যমেই আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস রাখি, তাহলে বিচারটা হবে। নো, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। কেন আরো 20 বছর বা 10 বছর রামিচার সর্বোচ্চ বিচারটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে? এর মধ্যে আরো কত রামিসাকে আমরা পেয়ে যাব। আজকে এই রামিসাকে আমাদের মিডিয়ার ভাই বোনেরা যারা আছেন, মিডিয়ার আলোকে রামিসা আজকে চলে এসছে আমাদের সামনে। এমন প্রতিদিন অনেক রামিসা আছে যারা এখন পর্যন্ত মিনিমাম বিচার তো দূরের কথা, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সহানুভূতিটা পর্যন্ত পাননি। এমন অনেক রামিসা আছে। তো আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন, অনতি বিলম্বে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড প্রোটেকশন গঠন করে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা স্টার্ট ফ্রম দা আর্গুমেন্টস ওই জায়গা থেকে শুরু করে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে, এবং সেটা যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে তখনই সম্ভব হবে। আমরা আইনি প্রক্রিয়ায় অনেক কিছু দেখাতে পারবো। আমি একজন আইনের ছাত্র হিসাবে অনেক কিছু আছে আইনে, ডাইরেক্টরি আছে, অনেক কিছু আছে যে 30 দিনের মধ্যে বিচার হতে হবে। বিচার না হলে 30 দিন পরে কি হবে সেটা কিন্তু আইনে। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন গোটা দেশের মানুষ যেইটা চেয়েছে, জাস্টিস ফর রামিসা, অবশেষে রামিসার বিচার হয়েছে। সাধারণ মানুষ রামিসার জন্য কাঁদছে, কেননা দিনের পর দিন আমাদের দেশে এইরকম একটা অকীর্তি ঘটনা ঘটেই যাচ্ছে, অথচ আমরা এইটা সঠিক রায় পাচ্ছি না। আজকে আমরা রামিসাকে হারাইলাম, কয়েকদিন পরে আসিয়াকে হারিয়েছি, কিন্তু এইভাবেই আমরা প্রতিনিয়ত হারাতে থাকবো। দেশকে স্বৈরাচার মুক্ত করে তাহলে আমাদের কি হলো? গোটা দেশের মানুষের দাবি এইটাই। তবে শেষ পর্যায়ে রক্ষা পাবে না এই সোহেল রানা। আগামীকালই তার শেষ রায় কার্যকর করা হবে। তবে গোটা দেশের মানুষের দাবি, আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। তো দর্শক, আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।